মাত্র অষ্টম শ্রেণী পাস ২০ বছরের দীপু কখনো সরকারি শীর্ষ কর্মকর্তা, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক, ক্ষমতাসীন দলের নেতা, ব্যবসায়ী নানা পরিচয়ে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। দামি গাড়িতে চড়া ৫ তারকা হোটেলে যাওয়া আসা ছিল তার প্রতারণার কৌশল। আলী হাসান আসকারী নবাবের বংশধর পরিচয়ে চালাতেন প্রতারণা। সমাজের উঁচু তালার প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে ছবি তুলে তা দিয়ে বিভ্রান্ত করতেন সাধারণ মানুষকে। প্রতারক শাহেদ নামে আলোচিত হবার পর এরকম পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, দুদক কর্মকর্তা, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা বা আওয়ামী লীগ নেতা পরিচয়ে এমন প্রতারণার খবর অহরহ উঠে আসছে গণমাধ্যমে। সেই সাথে মহা সমারোহে চলছে অনলাইন প্রতারণা, এমনকি প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্ক হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটাচ্ছে প্রতারকরা। প্রতারণার অভিনব কৌশলে প্রতারকরা ঘোল খাওয়াচ্ছেন খোদ আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি লোকদের। প্রতারণা কত প্রকার ও কি কি, এই শিরোনামে আজকে রাজকাহনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শারমিন চৌধুরী আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আছেন ঢাকা মহানগর গোয়েন্দা ও পুলিশ উপকমিশনার মশিউর রহমান, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং আছেন বেসিসের সিনিয়র সহসভাপতি ফারহানা এ রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই রাজকাহনে। আমি যে শিরোনামটি বলছিলাম, প্রতারণা কত প্রকার ও কি কি, আমি জনাব মশিউর রহমান, এই যে কিছু আমার সূচনা বক্তব্যে বলছিলাম প্রতারণার খবর, এছাড়াও আরো অনেক রকম প্রতারণার খবর আমরা গণমাধ্যমে দেখছি। আমাদের সাধারণ মানুষ হিসেবে এইসব খবর দেখে চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে। আপনারা তো এইসব নিয়ে কাজ করছেন, তদন্ত করছেন, তাদেরকে চিহ্নিত করছেন, ধরছেন। এরকম আপনার অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই, আপনার বা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীরই চোখ ছানা পড়া হয়ে গেছে কৌশলে, প্রতারণার কৌশলে, এরকম একটা ঘটনাকে ছোট করে আমাদের সাথে একটু শেয়ার করবেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই প্রতারণাটা আসলে আমরা বলে থাকি এটা একটা মহামারীর রূপ ধারণ করেছে। ঢাকা মহানগরী এলাকাতে যে বড় বড় ট্র্যাডিশনাল ক্রাইমগুলো ছিল, এগুলোর প্রতিটারই প্রায় রহস্য উন্মোচিত হয়, কিন্তু প্রতারণা এত ব্যাপকভাবে বেড়ে গেছে যে সেখানে একেবারে রিক্সা চালকের বেশে এই স্বর্ণের মুদ্রা অথবা বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের কথা বলা থেকে শুরু করে বিদেশি বন্ধু হিসেবে যারা এদেশে আসেন তারাও প্রতারণা করে কখনো কখনো রিটায়ার্ড করা সেক্রেটারি অথবা সার্ভিং পুলিশ অফিসারদেরকেও তারা বিফোল্ডেড করে দিচ্ছেন। তো প্রতারণাটা বেসিক্যালি হলো সম্পত্তি আদান প্রদান করা অথবা কোনো কাজ করা অথবা কোনো কাজ করা থেকে বিরত রাখার বিষয়ে প্রবঞ্চনা অথবা প্রবঞ্চনার ব্যবহার করা, যাতে করে একজন ভিকটিম তার দেহের, মনের, খ্যাতি সুনামের অথবা তার সম্পত্তির ক্ষতির সম্মুখীন হন। সেটাকে বেসিক্যালি প্রতারণা বলা হয়ে থাকে। প্রতারণাটা একেবারে সৃষ্টির শুরু থেকেই আমাদের এই অঞ্চলের মধ্যে থাকতো। আমরা বলে থাকি, একসময় লর্ড ম্যাকলে বলতেন, ময়ূরের যেমন পাখা থাকবে, একটা মৌমাছির যেমন করে হুল থাকবে, একটা 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 মহিষের যেমন করে হর্ন বা শিং থাকবে, তেমনি আমাদের এই বঙ্গদেশীয় মানুষের ভিতরে প্রতারণা থাকবে। এটা একটা ইনেট বিষয়। এবং সত্যিকার অর্থেই আধুনিক বিশ্বে এসে আমরা যত রকমের প্রতারণা ঘটনা দেখি, তাতে আমরা নিজেরও বিস্মিত বোধ করি। দেখুন, আমরা প্রায়শই কথা বলে থাকি, যেমন আজকে সকালবেলা আমার ওয়াইফকে একটা মেসেজ পাঠিয়েছে, আমি একটুখানি হালকা খোঁজ খবর নিয়ে দেখলাম, সেটা পাঠিয়েছে বসুন্ধরার ওই পাশে যে ইয়া টাউন আছে, সেই টাউনের এই এলাকা থেকে। আমরা বলে থাকি এই এলাকাটা হলো ওই কৃষ্ণাঙ্গ বিভিন্ন আফ্রিকান দেশ থেকে, নাইজেরিয়ান, ঘানা থেকে লোকরা আসে, তারাই মাঝে মাঝে মেসেজ পাঠিয়ে থাকে। তারা মেসেজ পাঠিয়ে থেকে কোকা কোলার এই লটারি আপনি জিতেছেন, সুতরাং এটা ক্লেম করার জন্য একটা ইমেল দেন এবং আপনার নাম অথবা এজ দিতে থাকেন। যখনই নাম এজ দিতে থাকে তখনই সেখানে তাদেরকে নানা রকমের প্রলুব্ধকারী ইমেল পাঠাবেন। সেখানে এমনকি এফবিআই এর সার্টিফিকেট এগুলো দিয়ে দিয়ে একটা সময় এমন ভাব দেখাতে থাকেন যেন সে একটা বড় রকমের বিদেশি সংস্থাতে কাজ করেন। আমরা সাম্প্রতিককালে একজন সেক্রেটারি, অবসরপ্রাপ্ত সচিব মহোদয়কে পেয়েছিলাম। উনি আমাদের কাছে অভিযোগ করলেন যে একজন আমেরিকান সোলজার, সে একজন সার্জন পদমর্যাদার কর্মকর্তা। এই ভদ্র মহিলা ইরাকে চাকরি করেন, সেখান থেকে সাবকাপশনের বিপুল পরিমাণের সম্পত্তি উনি পেয়েছেন। অনেকগুলো জুয়েলারি আইটেম পেয়েছেন, সেগুলো পার্ল, সেগুলো গোল্ড এবং হিউজ পরিমাণের উনি ডলার পেয়েছেন। তো এই জিনিসগুলি উনি ওনার দেশে প্রেরণ করতে পারতে যাচ্ছেন না, সেখানে নানা রকমের অ্যাকাউন্টেবিলিটি আছে। তো উনি আমাদের সেই সচিব মহোদয়কে, অবসরপ্রাপ্ত, তাকে বলেছে যে তুমি, আমি তোমাকে কিছু গিফট পাঠাবো, তারপরে তুমি এই একটা সময় তোমার দেশে আমি ভ্রমণ করতে আসবো। এই কথা বলার 3 দিন পরে ওনাকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে কাস্টমস অফিসার সেজে আরেকজন ভদ্রলোক ফোন দেন যে তোমার এই অ্যাড্রেসে একটা পার্সেল আসছে, মোটামুটি বড় পার্সেল। তো এই পার্সেলটাকে সারিয়ে নেওয়ার জন্য তোমাকে 47,570 টাকা পরিশোধ করতে হবে। তো এই যে কতক্ষণ আগে ইমেল পাঠিয়েছিল, তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলেছে, তাদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে করে যে কথাগুলো বলেছে, হঠাৎ করে বিমানবন্দর থেকে এরকম একটা ফোন পেয়ে ওই সচিব মহোদয় ভেবেছেন ঘটনাটা আসলে সত্য কথা। তার পরবর্তীতে সেই গিফটের বক্স পাঠানোর কথা বলে তার কাছ থেকে সব মূল্যে 12.5 লক্ষ টাকা নিয়েছে এবং এই 12.5 লক্ষ টাকা নেওয়ার জনাব মশিউর রহমান, তার মানে আসলে উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি আপনি আপনার পরিবারের কথা বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিবার এর সদস্যরাও প্রতারকদের টার্গেট হয়ে যাচ্ছেন। একটু কি এই বিষয়ে বলবেন যে আমরা দেখছি যে যেটি আমি বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরও ঘোল খাওয়ানো হচ্ছে। যদি আমি প্রতারক দীপুর কথা বলি, মাত্র 20 বছরের একটা শ্রেণী পাস, সে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার নিচ্ছে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সংবর্ধনা নিচ্ছে। আমরা দেখছি ভিডিওতে পুলিশ দাঁড়িয়ে আছে, সে বসে আছে, পুলিশ স্যার স্যার বলে তাকে সম্বোধন করছে। মানে কি অদ্ভুত! সরকারি প্রোটোকলে বিভিন্ন জেলা ভ্রমণ করছে সে। এভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ঘোল খাওয়ানো এত সহজ? জি ম্যাডাম, ওই লোকটাকে কিন্তু অবশেষে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমার সহকর্মীরাই ধরেছে। আমাদের দেশে সিআইপি এবং ভিআইপি দুই ধরনের ভিআইপি থাকেন। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, তারাও রাষ্ট্রের প্রতি, দেশের ইকোনমির প্রতি হিউজ কন্ট্রিবিউশন করেন বলে রাষ্ট্র তাদেরকে এক ধরনের ভিআইপি ডিক্লারেশন করেন এবং ওনারা যেখানে যান সেখানে কিছু প্রোটোকল পেয়ে থাকেন তাদের এই কন্ট্রিবিউশনের কথা বলে। এই বদমাইশ যেটা করেছিল যে এরকম একজন সিআইপি পরিচয় দিয়ে নানা রকমের কনফারেন্স করেছে, 5 তারকা হোটেলে এইগুলি করে সেগুলিকে, এখানকার অনেক বড় বড় শিল্পপতি তাদের নামে ইম্পারসনিফিকেশন করেছেন। তো এই দেশের বিভিন্ন দূরবর্তী জেলাগুলোতে যেখানকার পুলিশ অফিসারদের অনেকেই একেবারে মেইন স্ট্রিম থেকে কখনো কখনো ডিচার্জ থাকেন, তারা সর্বশেষ ডিক্লেয়ার করা সিআইপি কারা, ভিআইপি কারা, এদের লিস্ট অনেকেই তারা জানেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কখনো কখনো এরকম গার্ড অফ অনার, পুলিশ প্রোটেকশন। স্পষ্ট। জনাব মশিউর রহমান, আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো, তখন নিশ্চয়ই কোনো এক সময় জানতে চাইবো যে এইরকম হলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার, সেখানে সচেতনতামূলকভাবে কি করার আছে, আপনারা কি করছেন সেটিও নিশ্চয়ই আপনি বলবেন। আমি জনাব ব্যারিস্টার সাইদুল হক সুমন, এই যে আমরা দেখছি, যদি বলি শাহিদ, সেও আমরা দেখেছি এসএসএফ এর ক্লিয়ারেন্স না পেলে, আমরা জানি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় না, কি সুন্দর সে দেখা করলো বড় বড় প্রোগ্রামে, যেখানে ভিআইপি সিআইপিরা আমন্ত্রণ পান সেখানে চলে যায়, এবং তারা নানান রকম ভাবে প্রতারণা করছেন মানুষকে কাজ পাইয়ে দেওয়া। যেমন এই দীপুর কথা বলি, সরকারি চাকরি পাইয়ে দেবে বলে টাকা হাতিয়ে নিচ্ছে। সাহেবরা এরকম যে করছে, এটিকে একটা ধারণাগত কারণ থেকে হয় কিনা আপনার একটা বিশ্লেষণ জানতে চাই। যেহেতু মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ নেতা হলে তারা বুঝি অনেক প্রভাবশালী এবং তাদেরকে কেউ ঘাটাতে যাবে না, তারা খুব সহজেই কিছু টাকার বিনিময়ে কাজটা করে দিতে পারবেন। এই বিষয়টা প্রতারকরা জানেন এবং সাধারণ মানুষ জানেন। এই ধারণাটাই আসলে ক্ষতিকর কিনা, এই ধারণাটা কে আপনি কিভাবে দেখেন? আমি একদম ধন্যবাদ আপনাকে। আমি খুব সহজ সরল ভাবে দেখতে চাই যে শাহেদের কথা বলেন বা যার কথাই বলেন, সরকারি দলের বা গণভবনেই বলেন বা এই যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা বা সবকিছু যাই বলেন না কেন, এই যে প্রতারণা কিন্তু শুধু শাহেদ পর্যন্তই শেষ না, এটা কিন্তু একটা চেইনের সব জায়গায় প্রতারক বসা আছে। কখনো কখনো আমরা ধরি বা কখনো কখনো আমরা ধরতে পারি না। আপনি দেখবেন যে এই যে গণভবন বলেন বা বিভিন্ন সরকারি কর্মকর্তা, সব জায়গায় কিছু না কিছু খারাপ লোক তো আছে বা প্রতারকদের জন্য সহযোগী বা সহকর্মী, তারা বিভিন্ন জায়গায় আছেন, এসে বিভিন্ন ভাবে এই বিভিন্ন লোককে সহযোগিতা করে যাচ্ছেন। এটা আমি মনে করি, ধরেন এটা একটা চেইনের সাহায্য, এরা তো হচ্ছে কি একদম লোয়ার লেভেলের। এর কোন জায়গায় প্রতারণা নাই, প্রতারক নাই? আপনি দেখেন, কেউ সমাজ সেবার নামে প্রতারণা করছেন, কেউ রাজনীতির নামে প্রতারণা করতেছেন, কেউ আদর্শের কথা বলে প্রতারণা করতেছেন, কেউ হচ্ছে গিয়ে মানে সরকারি কর্মকর্তা এই পদবি ব্যবহার করে প্রতারণা করতেছেন। প্রতারণা কিন্তু এই না যে ফোন করে আপনার বিদেশ থেকে এই মালামাল আসছে আপনি নিয়ে যান, এই বলে 55,000 টাকা বা 5 লাখ টাকা নিয়ে যাওয়া, এটাই শুধু প্রতারণার একটা এক্সাম্পল তো মাত্র। আরো কত ফরম্যাটে আমরা প্রতারণা করতেছি, আমরা আমাদের নিজের জায়গা থেকেও তো প্রতারণা করতেছি বিভিন্ন ভাবে। তো সব জায়গা মিলেই এইসব প্রতারকরা আসলে মানসিকভাবে অনেক শক্তি পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। আমার যে বিশ্লেষণ, এটা হচ্ছে গিয়ে যে তাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের মধ্য থেকে বহু লোক, বহু ভালো ভালো নামধারী এরকম মানুষরা আমরা সহযোগিতা করতেছি প্রতারণাতে এবং প্রতারকদের। তো আমি মানসিক বিশ্লেষণ বললে আপনি এটাই বলতে পারেন যে এটি একটি
পুরাপুরি একটা প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রাম একদম উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন জায়গায় এরা ছড়াই ছিটায় আছেন, এবং এটা বন্ধ করতে গেলে শুধু ওই নিচের লেভেলের সাহেদকে ধরলেই হবে না, উপর লেভেল থেকেও বিভিন্ন জায়গায় যারা এদেরকে সহযোগিতা করতেছেন, সাহেদকে কারা কারা গণভবনে নিয়ে গিয়েছিলেন, কারা কারা সহযোগিতা করেছেন, এই বিভিন্ন জিনিস ধরতে পারলেই তো আরো অনেক বেশি ইজি হতো। শুধু সাহেদকে ধরলেই তো শেষ না, সাহেদকে খাওয়াইয়া পড়াই এত মোটা করছে কারা। তো এইসব জিনিসগুলো আপনি তদন্ততে আনলে এবং সবার সামনে নিয়ে আসতে পারলে হয়তো পরবর্তী সাহেদ জন্ম নেওয়া থেকে কিছুটা হইলে আমরা রক্ষা পেতাম। কিন্তু এখন অনেক শুধু ধন্যবাদ সাহেদকে ধরে ব্যারিস্টার সুমন, আপনার কথা থেকে যেটি আসছে প্যাকেজ প্রোগ্রাম উপরের দিকে কিভাবে ধরা যায় বা ধরা হচ্ছে কিনা সেই আলোচনায় আপনি আমাদেরকে নিশ্চয়ই বলবেন। জনাব ফারহানা রহমান, আমরা সাথে সাথে অনলাইনেও দেখছি মানে এই ধরনের প্রতারণা অনলাইনে হচ্ছে, আবার বিশেষ রকমের প্রতারণা হচ্ছে যেটি অনলাইনেই শুধুমাত্র যেরকম প্রতারণা হয় বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। একটু আমাদেরকে ধারণা দেবেন যে এই সময় আসলে কোন ধরনের প্রতারণাগুলো খুব বেশি চলছে? আমরা নানান রকম প্রতারণার কথা তো শুনছি। ফারহানা রহমান। ধন্যবাদ। আসলে অনলাইন প্রতারণা সম্পর্কে আজকাল বেশি শুনতে পাচ্ছি আমরা। অফলাইন প্রতারণা গুলো হয়তোবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা অথবা যারা এটা নিয়ে সবসময় ডিল করেন ওনারাই অনেক ডিটেল লেভেলে জানেন, কিন্তু আমরা যেহেতু অনলাইনে সঙ্গে যুক্ত, অনলাইন প্রতারণার জায়গাটা আসলে মানুষের কাছে দিনে দিনে অনেক বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা অনলাইনে যাই দেখছি সেটাকে আসলে সেটার ভিতরে ঢুকছি না। আপনি একটু আগে সাহেব বা এই সকল মানুষদের কথা বলছিলেন যারা বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে তার নেটওয়ার্কের মানুষগুলোর উপরে প্রভাব বিস্তার করে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া আজকাল অনেক বেশি দেখি এবং সোশ্যাল মিডিয়ার যে কোনো খবর, সোশ্যাল মিডিয়ার যে কোনো ছবি দিয়ে আসলে ওই মানুষটার প্রোফাইল চিন্তা করি। আমরা কখনো ভিতরে ঢোকার চেষ্টা করি না। আমার কাছে সবচেয়ে বেশি ভয়াবহ এই জিনিসটাকেই মনে হয় যে আমি একটা মানুষ সম্পর্কে ধারণা তৈরি করে ফেলি কিছু ছবি দেখে, কিছু স্ট্যাটাস পড়ে তার সম্পর্কে আমি ধারণাটা তৈরি করে ফেলি, কিন্তু আমি নিজের যুক্তি দিয়ে কখনো এটা বোঝার চেষ্টা করি না যে ধরনের ছবিগুলো উনি পোস্ট করছেন সেই পর্যন্ত উনি কিভাবে পৌঁছাচ্ছেন, অথবা ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কোথা থেকে এসছেন, ওনার সাথে আমার পরিচয়ের সূত্রটা, উনি আমার ফেসবুক প্রোফাইলে কিভাবে আসলেন, বা আমি যখন একটা মানুষকে ফেসবুকে অ্যাড করছি তাকে আসলে আমি কি চিন্তা করে অ্যাড করছি। আমি একেবারেই অপরিচিত মানুষকে ফেসবুকে অ্যাড করছি। শুধু ফেসবুকের কথা বলবো না, আসলে সোশ্যাল মিডিয়া বলতে অসংখ্য মিডিয়া এখন চারপাশে আছে। তো অনলাইন প্রতারণার মধ্যে আরেকটা হচ্ছে ই কমার্সে অ্যাডভান্স টাকা নেওয়ার প্রতারণা। অনেকে দেখা যায় ফেসবুক পেজ ব্যবহার করে আপনার জিনিস বিক্রি করছে এবং ওনারা কোন একটা জিনিসের দাম কিন্তু মানে ওপেনলি ডিসক্লোজ করছে না, ওটাকে জানতে হলে ইনবক্সে যেতে হবে। আচ্ছা, ইনবক্সে যেতে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার পরে কিন্তু দেখা যায় যে সেই প্রি অর্ডারের জিনিসটা অনেক সময়ই তারা ডেলিভার করছে না। যারা সিরিয়াসলি ই কমার্স করছে এই বিজনেসটা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রতারক চক্রের কারণে। কারণ ওনারা কিন্তু মানুষের ট্রাস্টটা, যেটা একটু একটু করে সিরিয়াস যে বিজনেস গুলো হচ্ছে তারা যেভাবে তৈরি করার চেষ্টা করছে, ওনারা কিন্তু এই একটা দুইটা প্রতারণা দিয়ে মানে অনেক মানুষকে প্রভাবিত করছে, যার কারণে ওনারা কিন্তু অনলাইনে কেনাকাটা থেকে বিরত থাকছেন। এবং এই যে অ্যাডভান্স পেমেন্ট, অফকোর্স কিছু কিছু বিজনেসে অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন হয়, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু মানুষ সেই জায়গায় আস্থা হারিয়ে ফেলছে। তারপরে যেই জিনিস দেওয়ার কথা, যেই জিনিসটা অর্ডার করা হচ্ছে সেই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা শুনতে পাই যে সেই জিনিসটা আসছে না। মেয়েরা ভীষণ ভাবে প্রতারিত হচ্ছে, সেটা আপনার স্কুলের কিশোরী থেকে শুরু করে আমরা মানে পূর্ণবয়স্ক অনেক মেয়েদের কাছে বিভিন্ন ভাবে প্রতারিত হওয়ার খবর জানতে পারি। তো এই জায়গাগুলোতে মূলত আমার কাছে মনে হয় আমরা আসলে অনেক সবকিছু অনেক উপর দিয়ে দেখি, একটু কখনোই ভিতরে ঢোকার চেষ্টা করি না। এবং ফারহানা রহমান, আপনার কাছে আমি আবারও আসবো যে ভেতরে ঢোকার চেষ্টাটাও কি খুব সহজ, মানে সহজেই ভিতরে ঢুকে বুঝে যাওয়া যায় যে এরা প্রতারক? এটাও আপনার কাছ থেকে আমি জানবো। আমি ডক্টর জিয়া রহমান, যেটি শুরুতেই জনাব মশিউর রহমান বলছিলেন যে একটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে প্রতারণার মহামারী, এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই যে এই সময়টা কি বিশেষ কোনো সময়, মহামারীর সময় কি এই মহামারী মানে প্রতারণার মহামারীও ছড়িয়ে পড়ছে? আর যদি মানে হয় সেটি কেন, সেটিও একটু বলবেন ডক্টর জিয়া। ধন্যবাদ। আমি আসলে এটাকে ঠিক মহামারীর কারণে হচ্ছে আমি অবশ্যই এটা বলবো না। এটা বেশ কয়েক বছর ধরে এই প্রতারণাটা চলছে। আমি যদি একটু ছোট ছোট করে বলি আপনি বুঝতে পারবেন। আমাদের একসময়
মানে এটা গ্রাম কেন্দ্রিক প্রতারণা গুলো ছিল, যে তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, এই যে জিনিসগুলো, এগুলো এক ধরনের প্রতারণা। ক্রমান্বয়ে নগরায়নের ফল, আরবানাইজেশন বৃদ্ধি, আপনার হাতে কম্পিটিশন, মানুষের মানুষের কম্পিটিশন, বিশ্বায়ন, টেকনোলজি ডেভেলপমেন্ট, এই সব কিছু হওয়াতে এবং আর্লি যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে গ্রিড, লোভ, এই সব কিছু একত্র হয়েই কিন্তু এই জিনিসগুলো এসছে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের এখন ল্যান্ডের যে প্রতারণা গুলো আছে, মাঝে মাঝে আমরা এগুলো শুনি, যে ধরেন একজন মানুষ অনেকগুলো টাকা দিয়ে ল্যান্ড কিনছে, কিন্তু তার ল্যান্ড মানে জমির তার সবকিছু বুঝিয়ে দিচ্ছে না, একটা পর্যায়ে যে অনেক মানুষের টাকা, এবং দেখা গেল যে সেই লোকটি টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে। কিংবা বিদেশে যাওয়ার নামের যেই প্রতারণা, এগুলো অর্গানাইজ ক্রাইমের মধ্যে পড়ে, যারা অন্য অন্য চেইন বিভিন্ন জায়গায় এই ধরনের সোর্স গুলো আছে, এই সবগুলো মিলিয়ে দিচ্ছে। তো এখন আমি যেটা বলছিলাম, আমি এই এই থিওরাইজ করার চেষ্টা করছি গত কয়েক বছর ধরেই, যে আমরা একটা খুবই অ্যাব্রাপ্ট ট্রান্সফরমেশনের দিকে সোসাইটি যাচ্ছে। এই যে একটা ট্রানজিশনাল একটা ফেসের মধ্যে আমরা আছি, এই ফেসের মধ্যেই কিন্তু আমাদের অস্থিরতা, আমাদের ক্রাইম, আমাদের নানা ধরনের যে অপরাধ এবং ডেভিয়েন্ট বিহেভিয়ার, বিচ্যুতিমূলক আচরণ, সেগুলো কিন্তু বেড়ে যাবে। এটা একেবারে স্বতঃসিদ্ধ। মানে এই জায়গা থেকে আপনি কোনো পরিত্রাণ পাবেন না। তারও কারণ আছে। তার কারণ যেটা বললাম, যে আপনি হঠাৎ করে জমির দাম যেভাবে বেড়ে গেছে, হঠাৎ করে আপনার মানুষের ডিমান্ড গুলো যেভাবে বেড়ে গেছে, হঠাৎ করে মানুষের কাছে টাকা যেভাবে এসে গেছে, হঠাৎ করে মানুষের যে একটা হাতছানি বা লোভ, ভেতরে বাইরে যাওয়া, বিদেশ যাওয়া, কিংবা এই ধরনের একটা স্বপ্ন নিয়ে চলা। এখন ফারহানা রহমান যেটা বলেছিলেন, আমি তাকে আমি তাকে ইয়ে করছি না, কিন্তু আমার মনে হয় যে আপনি এই প্রতারকরাও ব্যক্তিগতভাবে এত মানে এত কৌশলী, মানে এত শক্তিশালী, শক্তিশালী বলতে তাদের দক্ষতার কথা বলছি আমি। আপনাকে মানসিকভাবে, সাইকোলজিক্যালি আপনাকে এমন ম্যানুভার করবে, যেটাতে আসলে যত আপনি দক্ষ হন, আপনি এটা বাধ্য। হঠাৎ করে আপনি, যেমন আমরা আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে যারা বাইরের, আপনি ইমেলে আমরা যে দেখতাম যে আপনি এত এত টাকার লটারি পেয়েছেন, এটা তো শুধু আমাদের দেশে না, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্বায়নের ফলশ্রুতিতে বাইরের দেশগুলো তো এটা হয়েছে। বা আমি হঠাৎ করে আমি এখানে আটকা পড়েছি, আমি আমার ব্যাংকের টাকাটা দিতে হবে, আপনার পরিচিত, এগুলো আমাদের সবার কম বেশি হয়েছে। আমি কানাডা থাকতে হঠাৎ করে সাউথ আফ্রিকায় আমার কাছে, আমার প্রো ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর, তিনি আমাকে লিখছেন। তো হঠাৎ করে আমি যখন শুনি, আমার তো খুব ভালো সম্পর্ক, ন্যাচারালি আমি যদি না জানি তাহলে আমার কাছে কি মনে হবে, এবং এত সুন্দর করে লাগে। তো কাজেই এটা কি আসলে ব্যক্তির দায়, এটা খুব বেশি না। কারণ মানুষ যত দক্ষ হোক না কেন, এই প্রতারকদের দক্ষতার সাথে তারা যেভাবে আপনার সাইকোলজিক্যাল ম্যানুভারিংটা করে, সেটা কিন্তু আলটিমেটলি পেরে ওঠে। যে কারণে আমি একটা বিরতিতে যাব ডক্টর জিয়া রহমান, কিন্তু প্রতারকদের এই নানান কৌশল, নানান দক্ষতা এবং প্রতারকদের মনস্তত্ত্ব, এটা নিয়ে আরেকটু শুনতে চাইবো আপনার কাছে বিরতির পরে। আরো অনেক প্রশ্ন আছে এই প্রতারকদের বিষয়ে। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর জিয়া রহমান, আপনি বলছিলেন, আপনাকে থামিয়ে বিরতিতে গেলাম, একটু এটি জানতে চাই এবারে, যে আপনি কৌশলের কথা বলছিলেন, অপরাধীদের বা প্রতারকদের মনস্তত্ত্ব, সেই জায়গাটার কথা। একটা ইংরেজি সিনেমা দেখেছিলাম, ক্যাচ মি ইফ ইউ ক্যান। একজন প্রতারক থাকে, ফ্র্যাঙ্ক অ্যাবাগনেল নামের। তিনি কখনো কো পাইলট, কখনো ডাক্তার, আইনজীবীর পরিচয়ে প্রতারণা করতে থাকে, এবং সে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও আগে আগে ভাবতে পারে আসলে তাদের মনস্তত্ত্বটা কেমন। তারা কি এরকম মনে করে যে আমি কখনো ধরাই পড়বো না, এরকম একটা ব্যাপার? তাদের কি কাজ করে আসলে, এত সাহস করে কি করে? এই প্রতারণার যে সাইকোলজি, এই মনস্তত্ত্ব, আপনার সিরিয়াল কিলার যে একই ধরনের সাইকোলজি। অর্থাৎ তারা নিজেরা এমন একটা দক্ষতা, ন্যাচারালি তাদের মধ্যে এক ধরনের দক্ষতা থাকে। এটা সব মানুষের কম বেশি থাকে। আপনি যেই জায়গায় আপনি ভালো করে পড়াশোনা যদি বেশি করতে থাকেন, আপনি ভালো ছাত্র হবেন। আপনি খারাপ কাজ করতে থাকেন যদি একের পর এক, আপনি খারাপ কাজে আপনি দক্ষতা মানে আপনার আসবেই। বিষয়টা এটাই। এখন তারা এগুলো যখন একের পর এক করতে থাকে, এখন ধরুন মানে এটার জন্য সমাজের ভেতরে আবার এক ধরনের লেজিটিমেসি দেওয়া এবং রাষ্ট্রের পক্ষ থেকে লেজিটিমেসি দেওয়া, এর দুটো যখন একত্র হয় তখন সেটা মহিরুও হয়। আমি যেটা প্রথমে শুরু করেছিলাম, যে আপনি গ্রামে দেখেন যে একজন পীর বা একজন ফকির যখন এসে বসে, সে আপনাকে পানি পড়া দিচ্ছে, আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে, আপনার সমস্ত ওষুধ দিচ্ছে। এটা কিন্তু সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কিন্তু দীর্ঘদিন এটা কিন্তু চলতে থাকে। অর্থাৎ আমরা সবাই দেখছি, কিন্তু এটাকে কেউ কিছু করছি না। আবার
সে যখন আস্তে আস্তে এটা একটু বড় আকারে যায়, তখন তার নেক্সাসটা তৈরি হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে লোকাল এলিট থেকে শুরু করে সবার সাথে, এবং এটাই কিন্তু আলটিমেটলি এটা খুব বড় আকারে ধারণ করে। এখন আপনি এই যে পূর্বাচল থেকে শুরু করে আমি যেটা বলছিলাম, আমাদের এখন এত বেশি আমাদের ডিমান্ড হয়ে গেছে এবং আমাদের কম্পিটিশনটা এত বেশি বেড়েছে, আমাদের চোখের সামনে কিন্তু হাজারো প্রতারণা, যেগুলো আমরা হয়তো একেবারে হঠাৎ করে ম্যাজিকের মতো দেখছি না, কিন্তু আমরা এগুলো কিন্তু চোখে দেখছি, প্রতিনিয়ত শুনছি, তারপরে কিন্তু এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা ঠিক সেইভাবে জোরদার করা হচ্ছে। ডক্টর জিয়া রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ব্যবস্থার কথা নিশ্চয়ই জনাব বশির রহমান আমাদেরকে বলবেন। তবে ফারহানা রহমান, আপনার কাছ থেকে একটু সেই জায়গায় যাই যেটি আপনি বলছিলেন যে আমরা কেউ ভেতরে ঢুকে দেখছি না আসলে, যার কারণে প্রতারিত হচ্ছি খুব সহজেই। ভেতরে ঢুকে যাচাই করাটা কি অনলাইনের মতো জায়গায় আমাদের মতো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে খুব সহজ কাজ? কারণ আমরা কখনো কখনো এরকমও দেখছি, কোনো ইমেইলে নাকি ক্লিক করলেই আমার সব তথ্য চলে যাবে। কি করে বুঝবে একজন মানুষ কোনটা কি? এইটা বোঝার কি খুব সহজ উপায় আছে? খুব সুন্দর প্রশ্ন আসলে, কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুব ডিফিকাল্ট এত অল্প সময়। আমি তারপরে বলার চেষ্টা করছি। আসলে আমি যেটা মিন করেছি, আমরা প্রত্যেকটা জিনিসই আজকাল যেটা দেখার সুযোগ হয়েছে, আমি প্রফেসর ডক্টর জিয়া যিনি যেটা বলেছেন যে প্রতারকদের আসলে স্কিল লেভেল সেই রকম, খুব সত্যি কথা। মানে কিন্তু আমাদেরও একটা সাধারণ মানুষের কিন্তু একটা প্র্যাকটিস, আমরা আমাদের ছোটবেলায় যেটা দেখেছি, মানুষ একটু যাচাই করার একটা প্রবণতা ছিল। আমরা নিউজ পেপার পড়তাম, নিউজ পেপারে আসলে সেই প্রিন্টেড কাগজ অথবা বইতে যে জিনিসগুলো পড়তাম, আমরা সেই জিনিসগুলোকে কিন্তু খুব মানে বিশ্বাস করতাম। কিন্তু এখন আমরা কি বিশ্বাস করি? এখন আমরা বিশ্বাস করি অনলাইনে যে কোনো একটা কিছু চলে আসলেই আমরা ওটা পড়ে বিশ্বাস করে ফেলি। আমরা কিন্তু দুইবার, দ্বিতীয়বার কখনো চিন্তা করি না, আচ্ছা এই ছবিটা দিয়েছে, এই ছবিটা এই মানুষটা পর্যন্ত তার আসলে অ্যাক্সেসের মানে ইয়েটা কি, যোগাযোগের কারণটা কি, উনি যেটা লিখছেন, উনি যেই কাজগুলো কথা লিখছেন, এই কাজগুলোর জন্য যে দক্ষতাটার প্রয়োজন, সেই দক্ষতাটা কি ওনার আছে? সেই সূত্রগুলো কিছুটা মিলানোর চেষ্টা করা, আমি সেটাকে মিন করেছি। এখনকার প্রজন্মের ভিতরে যেটা আমরা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কোনো কিছুর ভিতরে ঢোকার মানে একটু যাচাই করার জায়গাটা, সেই জায়গাটা খুব কম আমার কাছে মনে হয় যে কোনো বিষয়, শুধু প্রতারণা। একদম স্পষ্ট যাচাই করতে হবে আমাদের। সাথে সাথে আপনি নারীরা বেশি প্রতারিত হচ্ছে এই বিষয়টা উল্লেখ করছিলেন। ডিএমপির তথ্য বিশ্লেষণে দেখা যায় যে অনলাইন প্রতারণার শিকার 70%ই নারী। তারা আসলে সবাই যে খুব কমপ্লেইনও করছে, অভিযোগ করছে, তেমনটাও হচ্ছে না। এই বিষয়টাতে কি বলবেন? কারণ এই যে একজন প্রতারকের কথা দেখলাম, 40 নারীদের সাথে প্রতারণা করে, প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়, তারা নারীরা নানাভাবে ব্ল্যাকমেইল হচ্ছে। ফারহানা রহমান, এই বিষয়টা নিয়ে কি কিছু বলবেন আপনি? আমি একটু কন্ট্রিবিউশন করতে চাই। আমাদের দেশের নারীদেরকে এত সুরক্ষিত অবস্থায় বড় করে তুলতে, ওনারা এই যে প্রতারণাগুলো হচ্ছে, এই খবরটাই তো ওনার পর্যন্ত যায় না। যখন একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয়, অথবা ধরেন কোনো এক ধরনের প্রস্তাব, উনি মনে করেন যে এইটা বোধহয় শুধু আমার জীবনেই ঘটেছে, সো উনি কিন্তু আর এই তথ্যটা কারোর শেয়ার করতে যান না, বা কোনো জায়গা থেকে উনি ইনফরমেশন ওনার কাছে নাই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমাদের দেশের মেয়েদের জন্য যেটা মানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তাদের তো আসলে অনেক জায়গায় আমরা যেতে দেই না, অনেক তথ্যের ব্যাপারে ছোটবেলা থেকে আগ্রহী করি না, একেবারে ছকে বাঁধা একটা জীবনে আমাদের মেয়েরা বড় হয়। খুব ভালো লেখাপড়া করতে হবে, উনি হয়তো যেই টপিকে লেখাপড়া সেই টপিকটাই খুব ভালো করে উনি পড়েন, কিন্তু আসলে আশেপাশে কি হচ্ছে, আমাদের মনোজগতের কথা আমরা একটু আগে শুনছিলাম, যে মনোজগতের যে পরিবর্তনগুলো, সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জন কিভাবে করে লাভবান হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা ডক্টর জিয়া বলেছেন খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আকাঙ্ক্ষার জায়গাটা, স্কাই ইজ দ্য লিমিট, আমরা ছোটবেলায় পড়েছি, আমরা সবাই জানি, বাট এখন আসলে সেই স্কাই বোধহয় ছাড়িয়ে গেছে। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি। ধন্যবাদ ফারহানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব বশিউর রহমান কিছু যোগ করতে চাচ্ছিলেন এর সাথে। আমি একটা প্রশ্ন করে দিই যে এইরকম ব্যাপ্তি যখন ঘটছে, আপনাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় এসে গেছেন কিনা জনাব বশিউর রহমান? জি, প্রতারণা, এটা জিয়া স্যার প্রতারণার ক্রোনোলজির একটা লম্বা ইতিহাসের কথা বলেছেন হালকা করে। আসলে এটা বড় চ্যালেঞ্জ আগেও ছিল, এখন অনেক বড় রকমের চ্যালেঞ্জ। কারণ মানুষগুলোকে এই বেহুশ থেকে হুশ ফিরানোটা একটা কঠিন বিষয়। মানুষরা যে সবকিছু যাচাই করতে পারবেন না, এটা যেমন সত্য কথা, তেমনি ভাবে মানুষরা উইলিং ভিকটিম হতে যাচ্ছেন, সেই জিনিসটাকে আপনি কেমন করে ঠেকাবেন,
এই অনলাইন প্রতারণার একটা বড় প্ল্যাটফর্ম হলো শিক্ষা পদ্ধতি নিয়ে। অনেক বছর ধরে এই কাজটা ছিল প্রশ্নপত্র ফাঁস, এবং সাম্প্রতিককালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা নাই, এবং ওই করোনা কালে তো প্রশ্নপত্র পরীক্ষাই হয় না, প্রশ্নপত্র ফাঁস হবে কি করে। কিন্তু ফেসবুকে এবং মেসেঞ্জারে আপনি ডজন ডজন এরকম বিজ্ঞাপন দেখবেন যেখানে বলা হচ্ছে রেজাল্ট চেঞ্জ করে দিবে, আপনাকে এই করে দিবে সেই করে দিবে। আমি খুব খুব কষ্টের সাথে এই গত কয়দিন আগে দেখলাম একটা মেয়ে আমার কাছে এসেছেন, সে বিকারুন্নেসা নূন স্কুল থেকে পাশ করেছেন। তার মা একবার বলেন তাকে ঢাকা মেডিকেলে পড়বা, একবার তাকে বুয়েটে পড়াবেন, আর একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ তে পড়াবেন। এন্ড দ্যাট গার্ল শি ওয়াজ ডিভাইডেড যে সে কোন জায়গায় পড়াতে যাবে। একটা পর্যায়ে সে এই কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তার মা খুঁজে থাকলেন অনলাইনে কোন জায়গাতে প্রশ্ন কেনা যেতে থাকে। তো এক প্রতারক এরকম অনলাইনে তাকে মেডিকেলের প্রশ্ন দিবে, এ দিবে সে দিবে, তখন তার মা জোর করে এই মেয়েটাকে সেই প্রতারকের সাথে পরিচয় করিয়ে দেয় অনলাইনে। বা একটা পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের জন্য টাকা দিবে, এই কথার সাথে সাথে ওই প্রতারক তার এই ভিকটিম মেয়েটার মায়ের প্ররোচনায় সে প্রতারকের সাথে খোলামেলা হতে গিয়ে অনেকগুলো ফটোগ্রাফ এক্সচেঞ্জ করেছেন, যেই ফটোগ্রাফ গুলো ইলিসিট এবং যেগুলো অফসিন ফটোগ্রাফ। এবং পরবর্তীতে সেই প্রতারক বলেছে প্রশ্নপত্র দেয়া না দেওয়ার বড় বিষয় না, এই ছবিগুলো আমি পাবলিক করে দিতে যাব যদি তোমরা আমাদেরকে এতগুলো টাকা না দিতে থাকো। এখন একটা মা, এবং দ্যাট মাদার শি ইজ এ মিস্ট্রেস অফ এ হাই স্কুল, এবং সেটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হাই স্কুল, সে তার নিজের মেয়েকে এই কাজে ঠেলে দিতে যাচ্ছেন। এখন এই জাতীয় মারা they are simply greedy, and because of their greed they are blind, এবং সেভাবে তারা তাদের মাদেরকে ঠেলে দিতে যাচ্ছে। যদি আপনি এই রকমের মা এবং তার সন্তানকে, যারা শিক্ষিত মানুষ, তাদেরকে না থামাতে যাবেন, আপনি তাদেরকে ঠেকাবেন কেমন করে? এখন অনলাইনের আরেকটা প্রশ্ন আপনি জিয়া স্যারকে করেছিলেন যে তাদের সাইকোলজির বিষয়টা কি। সাইকোলজি প্রতারণা এদেশে যুগের পরে যুগ হয়ে আসতে যাচ্ছে, এবং প্রতারণার ইস্যুটা কখনো কখনো দুই ধরনের ইস্যু। একটা হয়ে যায়, এটা আমি যে কতক্ষণ আগে বলতেছিলাম, এটা ফৌজদারি, এটা ক্রিমিনাল প্রসিজার কোডের মধ্যেও পড়ে, কিছু অংশে এটার সিভিল প্রসিজার কোডের মধ্যেও পড়ে। এবং বেসিক্যালি এই প্রতারণার বিষয় সংক্রান্তে জায়গা জমি ফ্ল্যাট কেনা বেচা এগুলো সেগুলোর বিষয়ে, অথবা বিদেশে মানব, আমরা বললাম মাদম ব্যাপারী দালালির প্রতারণা, যেগুলো বিষয়গুলো ছিল এগুলো প্রায়টাই হলো সিভিল নেচারের মামলা। এবং সিভিল নেচারের মামলা, এখানে ব্যারিস্টার সুমন ভাই আছেন, এগুলো যুগের পর যুগ, এগুলো শতাব্দী ধরে চলতে থাকে, লেজে পাড়া দিয়ে এগুলিকে ঘোরাতে থাকেন আইনজীবী। জি, আমি নিশ্চয়ই ব্যারিস্টার সুমনের কাছ থেকে এই মামলার প্রসঙ্গটাই জানতে চাইবো, কিন্তু একটু জনাব মশিউর রহমান এটি বলবেন আমাদেরকে যে যখন আপনারা গ্রেপ্তার করেন বা ধরেন কাউকে, তখন তাদের মানে তারা কি অভিব্যক্তি দেয়, তারা কি বলেন? যেমন আমরা যখন শাহেদকে গ্রেপ্তার করলো তখন আমরা দেখলাম যে তিনি বলছেন আপনাদেরকে দেখে নেব, র্যাব কর্মকর্তাদেরকে বলছে তাদেরকে দেখে নেব। মানে সেই সময় এই যারা চাপাবাজি করে এতটা চলে, ধরার পরে তাদের অবস্থা কি হয়, কি করে? হ্যাঁ, শাহেদ গ্রেপ্তারের প্রথম দিনগুলোতে আমার কাস্টডিতেই ছিল, র্যাবের কাছ থেকে এসে। পাপিয়া থেকে শুরু করে এই বড় বড় প্রতারক বা ছোটখাটো প্রতারক, এদের অধিকাংশটা আমাদের কাছেই থাকে। এবং এই প্রতারকরা একটু গর্ব করেই বলে আমরা তো অন্য ক্রিমিনাল, আমরা সামান্য প্রতারণা করে বেরিয়েছি। তাদের কাছে প্রতারণা এটা একটা শুকনো ডাল ভাতের বিষয়। এবং আমাদের এখনকারও যে বিপিসি, আমাদের যে বাংলাদেশ দণ্ডবিধি আছে, এই প্রতারণা 419, 420 কতগুলো ধারা আছে, ফরজারি 467, 68, এগুলো আসলে বেই লেভেল মামলা, এবং এগুলো কখনো কখনো কম্পাউন্ডেবল, এবং এগুলোর জন্য যে মানুষ দীর্ঘমেয়াদে সাজা ভোগ করে, এবং এগুলোর যে খুব দৃষ্টান্তমূলক রায় আছে এদের বিরুদ্ধে, এরকমটাও না। ধন্যবাদ মশিউর রহমান। ঠিক সাজার জায়গায় আমি একটু ব্যারিস্টার সুমনকে শুনি, যেহেতু আইনের জায়গা চলে আসছে, আইনগত প্রক্রিয়া। প্রতারণা ডাল ভাত মনে করছেন প্রতারকরা, নজির সৃষ্টি করা যাচ্ছে না কেন? আইনগত প্রক্রিয়াটা কিরকম, ব্যারিস্টার সুমন আমাদেরকে যদি একটু বলেন। এখন প্রতারণার জন্য যে আপনি সাজা দিবেন, আইনের তো অভাব নাই দেশে, আপনি এদেরকে নিয়েও আসতে পারবেন, কিন্তু আইনের যে এদেরকে সাক্ষীর প্রমাণ সহ শেষ পর্যন্ত এদেরকে দোষী সাব্যস্ত করা, এটা একটি কঠিন কাজ। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ওরা যে প্রতারণা করে, আপনি আপনার প্রশ্ন থেকে বেরোয় একটা কথা বলছি আমি, ও তো দেখেন ওই যে মশিউর ভাই যে বললেন যে ওদের দাবি যে ওরা একদম ছোটখাটো প্রতারক, ছোটখাটো কাজ করেছেন ওনারা। আসলে ওনারা কিন্তু খুব একটা মিথ্যে বলছেন যে তা কিন্তু না। আপনি ধরেন পিকে হালদার 1000 কোটি টাকা নিয়ে চলে গেছেন, আবার ঠিকই উনি বিদেশে বসে আপনাদেরই একটি টিভি চ্যানেলে বসে ইন্টারভিউ দিচ্ছেন যে আপনারা চাইলে আমি দেশে আসবো,
তো প্রতারকরা তো আসলে এমনি ভিআইপির মতোই আচরণ বা ভিআইপিদের মতো ট্রিটমেন্ট পাচ্ছেন। তো এইখানে শাহেদ তো দাবি করতেই পারে যে আমি ছোটখাটো প্রতারক। শাহেদ তো পিকে বড় বড় হালদার না। টেলিভিশনে টক শো করে বেরিয়েছে এবং সে হ্যাঁ। বড় ইনভাইটেড গেস্ট ছিল। হ্যাঁ, গেস্ট ছিল। তো আমার কথা হচ্ছে যে ও দাবি করতেই পারে যে ছোটখাটো প্রতারক, এর চেয়ে বড় বড় প্রতারকরা আপনারা ধরেন শাহেদ বা এই লেভেলের প্রতারকদেরকে ধরার জন্য যে পরিমাণ তাগাদা বা যে পরিমাণ সিরিয়াসনেস আমাদের এনফোর্সমেন্ট এজেন্সির আছে, কিন্তু এর চেয়ে আরো বড় লেভেলের, আমি কিন্তু নিরুৎসাহিত করছি না, এর চেয়ে বড় লেভেলের প্রতারণাও তো বা প্রতারকরা আমাদের বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। আপনি আজকেও তো হাইকোর্টে দেখলেন যে এই যে আপনার ফাইন্যান্স লিজিং কি লিজিং ফাইন্যান্সের মামলায় দেখলাম যে প্রায় 100 কতজন যারা লোন ডিফল্টার যারা, তাদেরকে হাইকোর্ট দেখেছেন। তো প্রতারণা তো বিভিন্ন ফরম্যাটে হচ্ছে, যারা এরকম ভাবে করছেন তারা আইনের আওতায় আসতেছেন। আরো একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, এই লেভেলের মানুষরাও বিরতি যদি পরে আপনার কাছেই ফিরি, এই বিষয়গুলো একটু বিস্তারিত নিশ্চয়ই আমি জানতে চাইবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার সুমন, আপনাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। আপনার একটা বড় জায়গা আপনি বলছিলেন প্রতারকদের পেছনে যারা বা পৃষ্ঠপোষকদেরকে সেভাবে আইনের আওতায় আনা হয় না। সেই আলোচনা থেকে এইটি প্রশ্ন সাথে করে রাখি, সবার কাছেই জানতে চাইবো যে সাধারণ মানুষকে এখন সচেতন হবার জন্য আপনাদের কোনো বার্তা, ব্যারিস্টার সুমন? আমি এটা তো বলছিলাম যে আসলে পেছনে যারা আছেন তাদেরকে খুব বেশি আনা হয় না, কিন্তু পেছনের যারা আছেন তারাও কিন্তু প্রতারকই, কিন্তু তারা এমন না যে খুবই ভদ্রলোক, তারা হয়তো কিন্তু ছদ্মবেশী এবং অনেক আপার লেভেলের, তাদেরকে নিয়ে আসা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে উর্বর ভূমিতে ফসল ভালো হবে, এটাই কিন্তু ঠিক। কেন উর্বর ভূমি বলছি? প্রতারকরা কিন্তু দেখেন সচিব লেভেলের লোক বা বড় লেভেলের একজন মানুষ, তারাও যখন সামান্য এয়ারপোর্ট থেকে একটা ফোন আসে যে আপনার একটি বড় পার্সেল আছে, তারাও যখন এই লোভে পড়ে যান, তখন তো আপনাকে বলতেই হবে যে এই ধরনের একজন শিক্ষিত মানুষও যখন লোভে পড়ে, এই মশিউর ভাই বলছিলেন, লোভে পড়ে যখন উনি এই ফোনে রেসপন্স করে বসেন, তখন তো আপনাকে বলতেই হবে যে প্রতারণার জন্য একটি উর্বর ক্ষেত্র হচ্ছে কি আমাদের এই বাংলাদেশ। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি সংক্ষেপ করে বলতে চাই যে সচেতনতার জন্য আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দেখা মাত্রই আমি সবাইকে অনুরোধ করব, অনেক ভালো ভালো লোক দেখবেন স্ট্যাটাস দিয়ে লিখে বসছেন যে অমুক অমুক মৃত্যুবরণ করেছেন, বা একটা যে কোনো একটা স্ট্যাটাস দিয়ে বসলেন, আপনি তৎক্ষণাৎ এটা বিশ্বাস করে আপনি শেয়ার করতে যাবেন না প্লিজ। আপনি আরো দুই একটা জিনিস যাচাই করে এমন একটা জিনিস আপনি শেয়ার করতে যাবেন না। ধরেন এটা রাজকাহনের, আপনি আমাকে বললেন যে অমুক তো মারা গেছে, স্ট্যাটাস দিলেন, আমি যেন অন্ধের মতো আপনারটা দেখেই তৎক্ষণাৎ শেয়ার না দেই, তাতে হয় কি প্রবলেমটা আরো বড় হয়ে যায়। আপনি মনে রাখবেন ফেসবুক যারা ব্যবহার করেন তারা অনেকেই ভুলে পড়ে বা বিভিন্ন কারণে একটা মানে স্ট্যাটাস তাতে দিয়ে আরো গুজবের ছড়াছড়ি তৈরি হয়, সেটিও এখন একটা বড় সমস্যা, গুজব ছড়ানো। ধন্যবাদ ব্যারিস্টার সুমন। ফারহানা এর রহমান, মানুষকে সচেতন করতে কি বার্তা? মানুষকে সচেতন করতে আমি শুরু থেকেই বলার চেষ্টা করেছি যে যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন, যাচাই করার যে বিষয়টা, এই জায়গাটাতে সচেতনতা তৈরি। আমি আজকে সবাই ফেসবুক ব্যবহার করছে বলে আমিও ফেসবুক ব্যবহার করছি, একটা অ্যাকাউন্ট খুলে বসলাম, চিনি না জানি না এমন লোককে আমরা অ্যাড করে নিচ্ছি। এই জায়গাগুলোতে আসলে নিজের যাচাই করার একটা ক্ষমতা তৈরি করা, এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে জানা। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানলে সচেতনতা অটোমেটিক্যালি চলে আসবে। নিজের কাছে নিজেকে প্রশ্ন করা যে যেই জিনিসটা আমি এখন করতে চাচ্ছি, আমি যে একটা ছবি শেয়ার করতে চাচ্ছি, এই লোকটাকে আমি কতটুকু চিনি, এই লোকটাকে আসলে এই ছবিটা কিসের জন্য দিচ্ছি, বা সেইটার উপরে আমার কোনো কন্ট্রোল আছে কিনা। আমি যখনই আমার তথ্যটা কাউকে দিচ্ছি, সেই তথ্যটা আমি যখনই আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার কাছে কিন্তু কোনো কন্ট্রোল থাকছে না। কিন্তু আমি যাকে দিচ্ছি, কেন দিচ্ছি, এবং সেই জায়গার উপর আমার কতটুকু কন্ট্রোল আছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই যাচাই করা প্রয়োজন। এবং অনেক ধন্যবাদ ফারহানা এর রহমান। যাচাই বাছাই, ডক্টর জিয়া কিভাবে মানুষকে সচেতন হতে বলবেন? মানে সচেতনতাটা আছে, কিন্তু আমি মৌলিক জায়গাটা যেটা দেখি সেটি হচ্ছে কার্যকর পদক্ষেপ। আপনি একটা ভেজাল ফ্যাক্টরি হচ্ছে, সেই ভেজাল ফ্যাক্টরিটা আপনি একদিনে তো আর আপনাকে বড় করে তুলে নেয়, আপনি মাসের পর মাস বছরের পর বছর চলছে, এবং সে লাইসেন্স গুলো আনছে, বিভিন্ন দেখভাল করার জন্য যারা আছে তারা কেউ কিছু করছে না। আপনার এই যে ল্যান্ড যারা বিক্রি করছে, প্রতারণা দীর্ঘদিন ধরে করছে, কিন্তু তারা কিন্তু বহাল তবিয়তে একের পর এক বছরের পর বছর করে চলেছে। তার মানে রেগুলেটরি বডিজ যেগুলো আছে এগুলো কিন্তু কিছু করছে না। শাহেদ যখন টক শোতে আসতো তখন 2জন গানম্যান 4জন গানম্যান বিশাল এক গাড়ি নিয়ে আসতো। সোসাইটির মধ্যে তো এই ধরনের একটা মানে আমি বলবো যে ইমেজ আছে যে যারা বড় লোক, যাদের ক্ষমতা আছে, তো সেই জিনিসটা ব্যবহার করতো। তাহলে এই যে গানম্যান যে ব্যবহার করতো, তার মতো মানুষ এই গানম্যান গুলা কিভাবে ব্যবহার করতো?
আমি মনে করি এই জায়গাগুলো মানে এই যে একটা চক্র তৈরি হচ্ছে, সেই চক্রটা কিন্তু কোনো না কোনো, এই যে বাইরে বিদেশ পাঠাচ্ছে, আপনি দেখবেন যে কোনো না কোনো ভাবে যারা যাদেরকে এই লাইসেন্স গুলো দিচ্ছে, যাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে, এই পুরো চক্রটা আপনি যতক্ষণ ভাঙতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই যতই বলেন, কারণ সচেতনতা ডেফিনেটলি মানে এটা নানাভাবেই সচেতনতার ব্যাপারটা তো আপনি যারা মানে এটা মিডিয়া করতে পারে, এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের একটা বিশেষ উদ্যোগে তারা এটা করতে পারে, সোসাইটির ভেতরে যে নেবারহুড গুলো আছে তারা একেবারে কমিউনিটি লেভেল থেকে নিশ্চয়ই করতে সেরকম পারে। একটা উদ্দেশ্য থেকেও এটা আমাদের ঠিক আজকের আছে, আয়োজন। কিন্তু ডক্টর জিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মশিউর রহমান, মানে ডক্টর জিয়ার কথা থেকে শুনছিলাম যে বাড়ি গাড়ি গানম্যান দেখে আসলে প্রতারিত বা বিভ্রান্ত হবার সুযোগ নেই। আপনি কিভাবে বলবেন মানুষকে সচেতন হতে, মশিউর রহমান, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি বলছেন, তারাও কিভাবে সচেতন হচ্ছেন, মানে আপনারা নিজেরাও কিভাবে সচেতন হচ্ছেন, জনাব মশিউর রহমান? জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি একেবারে সর্বস্তরের মানুষকে সচেতন করে ফেলতে পারবো এরকমটা বিশ্বাস করি না। আমি সব প্রতারককে ধরে ফেলতে পারবো এবং তারা বছরের পর বছর অন্ধকারে, জেলখানার অন্ধকারে থাকবে সেটাও প্রত্যাশা করি না। কিন্তু আমি নিজে একজন ভিকটিম হতে যাব না, সেটা বিষয়ে আমি খেয়াল রাখতে পারি। আমি প্রথমত বোধ করি আমার লোভটাকে কমাতে হতে যাবে। আমি লটারি পেলাম, বিদেশি বন্ধু আমাকে এত কোটি টাকার জিনিস দিয়ে দিবে, আমি এই করলে এই জাতীয় লোভ আমার জিহ্বা ঝুলে যাচ্ছে, এটা আমাকে বন্ধ করতেই হবে। অনলাইনে আমি বিজ্ঞাপন দেখলাম একটা শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, যার মূল্য 9,000 10,000 টাকা, সেটাকে 4,000 টাকা বললো, খানিক পরে আমাকে সেরা লুঙ্গি অথবা গামছা পাঠিয়ে দিতে হলো। এখানে একটা লোভের বিষয় থাকছে। অনেক অভিভাবক ছাত্রছাত্রী যেটা অনলাইন এই এডুকেশন কেন্দ্রিক হতে থাকে। আমি একটা মেধা শূন্য অলস ছাত্র অথবা ছাত্রী, আমি কেমন করে ডিমান্ড করবো আমি ঢাকা মেডিকেল কলেজের এখানে ডাক্তারি করতে যাব? সুতরাং আমার অভিভাবক এবং আমার নিজেরও একটা প্রতারিত হতে যাচ্ছি যে এই যে আমাকে অনলাইনে নানা রকমের ফাঁদ ফেলেছে, আমি সেই অবাস্তব একটা লোভ করতে যাবো কেন? আমাকে প্রথমত এই লোভ সংবরণের কাজ করতে হবে। দ্বিতীয় কথা হলো, যদি আমি শেষ লোভী করতে হই, হবে। ভিকটিম হয়ে যাই, আমি এই ঘটনাগুলোকে সাপ্রেস না করার জন্য দেশবাসীকে অনুরোধ করতে যাবো। যদি আপনি এই জাতীয় ঘটনার শিকার হয়ে থাকেন, অবশ্যই থানা পুলিশের কাছে যাবেন। আমাদের কাছে জাদুর কাঠি নাই, আমরা একটা ঘটনায় ব্যর্থ হতে পারি, পরেরটাতে একবার না একবার ধরা পড়বে, তখন অনেক দেখা যায় অনেক একসাথে সাথে ধন্যবাদ জনাব 10টা মশিউর রহমান। 12টা। থানা পুলিশের কাছে যাবেন, আপনারা দর্শকরা নিশ্চয়ই প্রতারিত হলে, এবং অতি আকাঙ্ক্ষা থেকে অসৎ পথে আমরা যাব না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মশিউর রহমান, ডক্টর জিয়া, ধন্যবাদ ফারহানা রহমান এবং ব্যারিস্টার সুমন, আপনাদের চারজনকে বিদায় নিয়েছি রাজকাহন থেকে।